আমি মানবজমিনের পাঠক পাঠিকা ভাই বোনদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নেব। ক্ষমা চেয়ে নেব এই কারণে যে একজন লেখকের কাছে সুরুচিপূর্ণ পাঠক যে ধরনের শুভন আচরণ প্রত্যাশা করেন, আমার আশঙ্কা হুমায়ুন আজাদের সঙ্গে আমার যে একটি অনিঃশেষ বাহাস চলছে তাতে শালীনতার মাত্রাটি পুরোপুরি রক্ষা করা সম্ভব হবে না। বিশেষ করে তরুণ তরুণীদের কাছে 2 গুণ বেশি ক্ষমা চেয়ে নেবার তাগিদ ভেতর থেকে অনুভব করছি। আমাদের যাদের বয়স হচ্ছে, পরিস্থিতির চাপে অনেক সময় আমাদের উজ্জ্বল অংশ তুলে ধরার বদলে কদর্য অংশ প্রদর্শন করতেই বাধ্য হচ্ছি। আর সে কারণে তরুণ তরুণীরা আমাদের টিটকারি করেন এবং অনুকম্পা প্রদর্শন করেন। আমি মনে করছি যে জিনিসগুলো ইতিমধ্যে আমাদের প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে। এই প্রয়োজনীয় ভূমিকাটুকু করার পর বিগত 11/12/98 তারিখের মানবজমিনে হুমায়ুন আজাদ আমাকে উদ্দেশ্য করে যে মধুবর্ষী অপূর্ব রচনাটি লিখে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন, সে বিষয়ে কিছু কথাবার্তা বলবো। হুমায়ুন আজাদের সঙ্গে যে কোনো বিষয়ে বিতর্কে প্রবৃত্ত হওয়া খুবই ঝুঁকিপূর্ণ কাজ। অধ্যাপক মরহুম আবু হেনা মোস্তফা কামাল হুমায়ুন আজাদকে কর্পোরেশনের দুর্গন্ধবাহী ময়লার ট্রাক বলে অভিহিত করেছিলেন একসময়। যেহেতু হেনা সাহেবের কলমের জোর এবং চাপার জোর হুমায়ুন আজাদের চাইতে অনেক গুণে বেশি ছিল, হুমায়ুন আজাদ তার জীবদ্দশায় টু শব্দটি উচ্চারণ করার সাহস করেননি। তার মৃত্যু সংবাদটি পাওয়ার সাথে সাথে হুমায়ুন আজাদ তাৎক্ষণিক কর্তব্যকর্ম স্থির করে জামা কাপড় পরে বেরিয়ে পড়লেন। বিশ্ববিদ্যালয়ে ছুটি ছিল, তাই প্রধান প্রবেশ পথ বন্ধ ছিল। তখন 4 তলায় ছাত্রদের পরীক্ষা চলছিল। পার্শ্বপথ দিয়ে পরীক্ষার হলে গিয়ে কর্তব্যরত ইনভিজিলেটর শিক্ষকদের চিৎকার করে জানালেন, এখনও আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন? জানেন না এখন আনন্দ করবার সময়? বদমাশটির এইমাত্র মৃত্যু সংবাদ শুনলাম। এই কাহিনীটি আমি হুমায়ুন আজাদের সহকর্মীদের কাছ থেকে শুনেছি। তারা কাহিনীটি বানিয়ে বলেছেন, তা সত্যি নয়। হুমায়ুন আজাদের মুখে যা শুনেছিলেন তাই বয়ান করেছিলেন। এই কাহিনীটি আমি এ কারণে উল্লেখ করলাম, যাতে করে পাঠক সাধারণের মনে একটা ধারণা জন্মাতে পারে কী ধরনের একজন জিজ্ঞাসাপরায়ণ ব্যক্তির সঙ্গে আমাকে একটি অপ্রিয় বিতর্কে জড়িয়ে পড়তে হয়েছে। আর এই বিতর্ক কতদিন চালিয়ে যেতে হবে সেটাও আমি সঠিক জানি না। এই রচনার একটা পর্যায়ে আমাকে এই ধরনের আরও কতিপয় কাহিনীর অবতারণা করতে হবে, যার প্রতিটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তার আগে হুমায়ুন আজাদ সম্পর্কে কিছু কথাবার্তা আমি বলবো। হুমায়ুন আজাদ বিগত 3-4 বছর ধরে আমাকে নানাভাবে আক্রমণ করে আসছেন। আমি শুনেছি, পড়েছি, কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। ধরে নিয়েছিলাম এগুলো হুমায়ুন আজাদের রুটিন ওয়ার্ক। হুমায়ুন আজাদের হাতে যদি একটি তলোয়ার তুলে দেওয়া হতো, অন্য সব লেখক কবির মুন্ডু নামিয়ে দিয়ে নিজেকে তিনি লেখালেখির জগতের একশ্বর রাজচক্রবর্তী ঘোষণা করতেন। এ পর্যন্ত সে পবিত্র ব্রতটি পূর্ণ করা সম্ভব হয়নি এবং সেখানেই আসল ঘাপলা, সেখানেই তার সমস্ত ক্রোধ, উৎসার উৎস। এ বছরের মাঝামাঝি সময়ে একদিন তিনি আমাদের এক কমন বন্ধুসহ আজিজ মার্কেটে আমার অফিসে এলেন। সে সময়ে উত্থান পর্ব নামাঙ্কিত আমার সম্পাদিত পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়েছিল। ওতে আমি বঙ্কিমের উপর একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছিলাম। রচনাটি সাহিত্য সংস্কৃতির প্রতি অনুরাগসম্পন্ন মানুষের মধ্যে কিছু পরিমাণ সাড়াও জাগিয়েছিল। হুমায়ুন আজাদ এসেই আমাকে লক্ষ্য করে তির্যক মন্তব্য ছুটতে আরম্ভ করলেন। তিনি যেভাবে দাঁত কেলিয়ে একটা নকল স্বর তৈরি করে কথা বলেন, সেই স্বরেই বলতে আরম্ভ করলেন, আজকাল বঙ্কিম টঙ্কিম কেউ পড়ে নাকি? এগুলো সেকেলে বিষয়, ভদ্রলোকের পাঠের অযোগ্য। আমি বুঝলাম লোকটির পাঠকপ্রিয়তার কারণে তার বিষের তলিটিতে টান লেগেছে। কিছু বললাম না। তারপরে পত্রিকার মলার চিত্র নিয়ে ব্যাখ্যা করতে আরম্ভ করলেন। এবার আমাকে কথা বলতে হলো। আমি বললাম, হুমায়ুন আজাদ, ঘুরে বসুন এবং আমার চোখে চোখে তাকান। তারপর বললাম, আমরা পৃথিবীতে আসি ভালোবাসা নিতে এবং ভালোবাসা দিতে। আপনার কি হয়েছে বলুন দেখি? মানুষের বিশেষ জায়গায় আঙ্গুল না দিলে আপনার চিত্তে সুখ হয় না? নিশ্চয়ই আপনার জন্মের এবং বেড়ে ওঠার মধ্যে কোনো গণ্ডগোল আছে। আমি একঘর লোকের সামনে, যাদের অনেকেই তরুণ বয়সের লেখক লেখিকা, হুমায়ুন আজাদকে ঘাট ধরে ঘর থেকে বের করে দিয়েছিলাম।
হুমায়ুন আজাদ আমাকে আজিজ মার্কেটের উন্মাদ বলে কেন চিহ্নিত করতে পারলেন, তার পেছনের ইতিহাসটুকু পাঠক পাঠিকার সামনে তুলে ধরলাম। তার রচনাটি পড়ে আরও জানা গেল তিনি শেয়াল, শকুন, সজারু, শুয়োর সব প্রজাতির অন্তর্ভুক্ত হতে রাজি আছেন, কেবল আহমদ ছফার প্রজাতিটি ছাড়া। আমার বিনীত জবাব হলো, সে সৌভাগ্য তার হবে না। আহমদ ছফা মনুষ্য প্রজাতির অন্তর্ভুক্ত, যিনি এই সময়ের মধ্যে নিজস্ব প্রতিভাবান জন্তু জানোয়ার হিসেবে আসন পাকাপোক্ত করে ফেলেছেন। মানুষ হওয়ার বাসনা তার চিত্তে জাগ্রত হওয়ার কোনো উপায় আছে? হুমায়ুন আজাদের ভাষায় ছফা একজন গ্রাম্য, প্রাকৃত এবং অশিক্ষিত মানুষ। এগুলো মিথ্যে নয়, নিছক সত্য ব্যাপার। কিন্তু এই সকল সত্যের পেছনে আরও একটি বড় সত্য আত্মগোপন করে আছে। সার্কাসে কসরত দেখিয়ে মানুষ হাসায় এমন জন্তু জানোয়ারের চাইতে অশিক্ষিত গ্রাম্য এবং প্রাকৃত মানুষ অনেক বেশি উৎকৃষ্ট সত্তার অধিকারী। হুমায়ুন আজাদের মতে তিনি অনেক লেখাপড়া জানা মানুষ। লেখাপড়া জানার অনেক সুবিধে। আসল পরিচয় লুকিয়ে রেখে ইচ্ছে মতো যে কোনো নকল পরিচয় বসিয়ে নেওয়ার তার ক্ষমতা এবং কল্পনাশক্তি একেবারে হাতের নাগালের মধ্যে এসে যায়। আর একজন গ্রাম্য, প্রাকৃত, অশিক্ষিত ব্যক্তিকে যা ঘটে তার উপরই নির্ভর করতে হয়। এই অঘটন পটীয়সী ক্ষমতায় বসে হুমায়ুন আজাদ প্রতিদিন তার কত কত নতুন পরিচয় নির্মাণ করে যাচ্ছেন। আহমদ ছফা এবং হুমায়ুন আজাদের মধ্যে তফাৎ এটুকুই যে আহমদ ছফাকে সত্যের উপর নির্ভর করতে হয়, আর আজাদকে অলীক বস্তু সত্য হিসেবে চালাতে হয়। হুমায়ুন আজাদ তার রচনাটিতে বিষয়কে ছেড়ে ব্যক্তিকে আক্রমণ করার নজির স্থাপন করেছেন। সুতরাং ব্যক্তি হুমায়ুন আজাদকে উন্মোচন করার কিছু অধিকার আমার হাতে এসে গেল। অলীক জিনিসকে সত্য হিসেবে চালিয়ে দিয়ে নিজের একটা প্রকাণ্ড ভাবমূর্তি নির্মাণ করার জন্য যে ধরনের দুর্দমনীয় ফন্দি ফিকিরের আশ্রয় নিয়ে থাকেন তার একটা দৃষ্টান্ত দেব। সাম্প্রতিককালে তিনি 2000 সাল পত্রিকায় একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারের এক জায়গায় ভাবমূর্তির রোশনায় বুদ্ধি বৃদ্ধি করার জন্য এই দেশের প্রবীণতম শিল্পী জনাব কাজী আবুল কাশেম তার লেখা আমার অবিশ্বাস বইটি পাঠ করে মুগ্ধ হয়ে আজাদের পায়ের তলায় বসে একটি ছবি ওঠাবার বাসনা প্রকাশ করেছেন। এই কথা সাড়ম্বরে ঘোষণা করেছেন। কাজী সাহেবের সঙ্গে আমার পরিচয় ছিল। আমার কেমন সন্দেহ হয়েছিল, তাই কাজী আবুল কাশেম সাহেবের কাছে এই ঘোষণার সত্যতা নিয়ে প্রশ্ন করেছিলাম। তিনি আমার কথা শুনে হাসতে হাসতে টেলিফোনে যা জানিয়েছিলেন কাশেম সাহেবের জমানিতেই তুলে ধরছি। হুমায়ুন আজাদের সঙ্গে আমি টেলিফোনে কথা বলতাম। একদিন তার লেখা আমার অবিশ্বাস বইটি আমার হাতে এলে বইয়ের পশ্চাৎপট দেখে আমি চমকে গেলাম। একটার উপর একটা বই সাজিয়ে উঁচু করে রাখা হয়েছে, আর হুমায়ুন আজাদ বইয়ের উপর পা দিয়ে একটা সিগারেট টানছেন। আমার খুব খারাপ লাগলো। কোনো লেখাপড়া জানা মানুষ বইপত্রের এমন বেইজ্জতি করতে পারে? আমি তাকে টেলিফোন করে কষ্টের হাসি হেসে জানিয়েছিলাম, ভাই, আমি আপনার বাড়িতে একটা ফটোগ্রাফার নিয়ে আসি। আপনি আমার ফিটের উপর পা দিয়ে দাঁড়াবেন এবং সে অবস্থায় ফটোগ্রাফার একটি ছবি তুলবে। তাহলে বেশ মজা হয়। ওই ঘটনাটিকে আজাদ যেভাবে বাঁকিয়ে চুরিয়ে পত্রিকাতে ফলাও করে প্রকাশ করেছেন, তাতে হুমায়ুন আজাদের চরিত্রের একটা পরিচয় বেরিয়ে আসে না? তিনি কীরকম পচার লুলুক? আমি শিল্পী কাজী আবুল কাশেম সাহেবের টেলিফোন নম্বর দিলাম, যে কেউ যাচাই করে দেখতে পারেন। নম্বরটি হলো 9117-306। আরেকটি ঘটনার উল্লেখ করব। বাংলা বাজারের পেরিদাস রোডের খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি থেকে হুমায়ুন আজাদের অলৌকিক স্টিমার নামাঙ্কিত একটা কবিতার বই বেরিয়েছিল। এটা আজাদের প্রথম কাব্যগ্রন্থ। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব মুসলিম খান বুড়ো হয়ে গেছেন, দোকানে বসতে পারেন না। ছেলে দেখাশোনা করেন। খান সাহেব আমার কাছে নয়, শুধু অনেকের কাছেই গল্পটা করেছেন। গল্পটা সংক্ষেপে এরকম: একদিন আজাদ ক্ষুব্ধভাবে তার বিকৃত বইয়ের রয়্যালিটি দাবি করেছিলেন। খান সাহেব জবাব দিয়েছিলেন, 2 বছরের 6খানা বই বেচা হয়নি, রয়্যালিটি কোত্থেকে দেব? হুমায়ুন আজাদ দাবি করেছিলেন, আমার লেখাটা সেরা কাব্যগ্রন্থ, সুতরাং আপনাকে রয়্যালিটি পরিশোধ করতে হবে।
তখন নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্তছাই খুব কাটতি হয়েছিল। গুণ খান সাহেবকে ধমক দিয়ে তার প্রাপ্য আদায় করতে কসুর করতেন না। গুণের দৃষ্টান্তে উৎসাহিত হয়ে আজাদও খান সাহেবকে একটা ধমক দিয়ে বসেছিলেন। ওই পুস্কে কবিটির উদ্ধত্ত দেখে মোসলেম খান সাহেব তাকে বইয়ের আলমারির পায়ার সঙ্গে একরকম বেঁধেই রাখতে যাচ্ছিলেন। অনেক কষ্টে হুমায়ুন আজাদকে বাংলা বাজার থেকে ফিরে আসতে হয়েছে। এই গল্পটি বাংলা বাজারে এতই প্রসিদ্ধ অর্জন করেছিল যে প্রায় প্রকাশক বলতে পারতেন, আমি যা জানি বললাম, যে কেউ যাচাই করে দেখতে পারেন। হুমায়ুন আজাদ যখন ঢাকা কলেজে আইএসসি পড়তেন তখন তিনি কবিতা এবং ছড়া লিখতেন। ইসলামিক একাডেমি থেকে সবুজ পাতা নামে একটি ছোটদের কাগজ প্রকাশিত হতো। সম্পাদনা করতেন জিব্রাইলের ডানা। গল্পগ্রন্থের লেখক অধ্যাপক শাহেদ আলী। হুমায়ুন আজাদের নাম ছিল তখন হুমায়ুন কবির। শাহেদ আলী সাহেবের আর্থিকভাবে সাহায্য করার জন্য ছোট ছোট বিজ্ঞানের লেখা তাকে দিয়ে অনুবাদ করাতেন। এভাবে 2 বছর তাকে সাহায্য করেছেন। হুমায়ুন কবির যখন নাম পাল্টে হুমায়ুন আজাদ বনে গেলেন, শাহেদ আলীদের গালাগাল করতে থাকলেন। নাম পাল্টালে ছোট লোকের খাসলত পাল্টায়, এটা কখনো সত্য হতে পারে না। হুমায়ুন আজাদ তার লেখাটিতে অত্যন্ত ঘটা করে বলেছিলেন, আমি আমার নিজ গল্পগ্রন্থের সমালোচনা লিখে দেওয়ার জন্য তার হাতে পায়ে ধরেছিলাম। এই বইটির একটি আলোচনা যখন তার নামে ছোট গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ধরে নিলাম আমি কাকুতি মিনতি করেই লেখাটি তাকে দিয়ে লিখিয়েছিলাম। তিনি এই আলোচনায় এরকম একটি বাক্য লিখেছিলেন, মোস্তফা হচ্ছেন মার্ক্সবাদী চিন্তা এবং মানবতাবাদী চিন্তার যোগফল। কাউকে করুণা করে যখন কেউ কিছু লিখে এরকম আকাশ ছোঁয়া শিরোপা কি দেয়? হুমায়ুন আজাদ কী কারণে এই বাক্যটি লিখিয়েছিলেন? নামে আজে বাজে মন্তব্য করতেও তার বাধে না। জিজ্ঞেস করতে পারি কি? হুমায়ুন আজাদ রবীন্দ্রনাথের কঠোর সমালোচক। রবীন্দ্রনাথের নামে আজে বাজে মন্তব্য করতেও তার বাধে না। অনেকেই বোধহয় জানেন না, বালিশের মতো মোটা এবং চওড়া রবীন্দ্রনাথের কবিতার একটি সংগ্রহ হুমায়ুন আজাদের সম্পাদনায় প্রকাশিত হয়েছে। যে কবিকে আজাদ বড় কবি আদৌ মনে করেন না, তার কবিতা সংগ্রহ প্রকাশ করার অনুরাগ হুমায়ুন আজাদের জন্মালো কেন? টাকার লোভ? তবে আমি নিশ্চিত এই সময়ের মধ্যে আজাদ নতুন একটি কৈফিয়ত মনে মনে ঠিক করে ফেলেছেন। তিনি হচ্ছেন এমন বাকপটু মানুষ, যাই করুন না কেন কেউ কখনো তাকে অপ্রস্তুত করতে পারেন না। এবারেও হয়তো তিনি দাঁত কেলিয়ে বলবেন। এক রাতে বুড়ো ঠাকুর আমার পায়ের কাছে বসে কাকুতি মিনতি করে বলতে লাগলো, হুমায়ুন স্যার, আপনি এবেলা আমাকে উদ্ধার করুন। আমার রাজ্যপার্যে লোপাট হওয়ার পথে। আপনার একটা সার্টিফিকেট না হলে তো আমার চলে না। আপনি যদি আমাকে কবি হিসাবে স্বীকার করে না নেন, আমার বিদেহী জ্যোতিষ্মান অস্তিত্বের কিছুই অবশিষ্ট থাকে না। স্বরটা নাসিক্য ধ্বনিতে পরিবর্তিত করে আজাদ হয়তো বলবেন, মায়া হলো ঠাকুরের পোকে বাঁচিয়ে দিলাম, তাই সংকলনটা প্রকাশ করতে হলো। 1984 সালের 21শে ফেব্রুয়ারির সপ্তাহে একাডেমির মহাপরিচালক ডক্টর আশরাফ সিদ্দিকীর অপসারণ এবং আরও কিছু দুর্নীতির প্রতিকার দাবি করে আমরা তরুণ লেখকরা মিলে বাংলা একাডেমি কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করেছিলাম। ওতে শুরুর দিকে হুমায়ুন আজাদ অংশ নেওয়ার জন্য অনেকবার অনুরোধ করেছিলাম। তিনি না শোনার ভান করে সরে যেতেন। পুরস্কার ঘোষণা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করলেন। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তার নামটা ঘোষিত হওয়ার পর মহা উৎসাহে তিনি আমাদের সঙ্গে যোগ দিলেন। এভাবে তিনি পথাবিরোধী পুরস্কার গ্রহণকারী এবং পথাবিরোধী বিপ্লবী দুদিক থেকে স্বীকৃতি অর্জন করে ফেললেন। মানবজমিনের চিঠিপত্র কলামে অনেক পত্রলেখক তাকে স্ববিরোধী ব্যক্তি বলে শনাক্ত করেছেন। তবে আমি ভিন্ন রকম কথা বলবো। স্ববিরোধিতা ভোলা মানুষ মাত্রের মধ্যেই অল্প বিস্তর থাকে। আমাদের তেদুরামুগুলোকে স্ববিরোধিতা ভোলা উচিত হবে না। কথা বেড়ে যাচ্ছে। আরও 2-1টি বিষয় উত্থাপন করব। 4-5 বছর আগে বাংলা একাডেমির ফেব্রুয়ারি বইমেলার সময় শর্ট ফিল্ম ফোরামের সদস্যদের নামে কী একটা অশ্লীল মন্তব্য তিনি করে বসেছিলেন। শর্ট ফিল্মের ছেলেরা খেপে গিয়ে ঘোষণা দিলেন যে তারা বইমেলাতে আজাদকে ধরে আচ্ছাসে ধোলাই করবেন।
তাদের মতিগতি দেখে শঙ্কিত হয়ে পড়লাম। আমার চোখের সামনে একজন লেখক খামোখা মার খাবেন, এটা কেমন করে হয়? আমি সারাদিন আজাদকে আগলে বসে রইলাম। ওদিকে শর্ট ফিল্মের লোকেরা চারদিক থেকে দোকান ঘিরে রেখেছেন। আমাকে তারা বারবার অনুরোধ করতে লাগলেন, সফা ভাই, আপনি হুমায়ুন আজাদকে ছেড়ে বেরিয়ে আসুন। আমি জবাব দিলাম, না, আমি বেরিয়ে আসবো না। আপনারা যদি আজাদকে মারতে চান, মনে রাখবেন তার আগে আমার গায়ে হাত তুলতে হবে। তারা আমার কিংবা হুমায়ুন আজাদ কারো গায়ে হাত তোলেননি। সে রাতে হুমায়ুন আজাদকে সঙ্গে করে নিউ মার্কেট অবধি নিয়ে যাওয়ার পর বললাম, এখন আপনি নিরাপদ, বাড়ি চলে যান রিক্সা নিয়ে। তিনি বললেন, আর একটু আসুন, বলা যায় না কখন কী ঘটে। আমাকে তার বাড়ির দোরগোড়া পর্যন্ত যেতে হয়েছিল। সে রাতে আমার সঙ্গে সলিমুল্লাহ খানের ঘনিষ্ঠ ভ্রাতা শাহাদাতুল্লাহ খান ছিলেন। হালে তার লম্বা চওড়া বোলচাল শুনে মনে হচ্ছে তিনি আমার প্রতি পুত্র স্নেহই প্রদর্শন করেই আসছিলেন। হায় রে হুমায়ুন আজাদ, আপনার এমন কোমল হৃদয়। গত 2-1 বছর থেকে আজাদের মাথায় নতুন খেয়াল চাপল। তিনি স্থির করলেন এই জন্মদিনটিতে বহুমাত্রিক জ্যোতিষ্ক বনে যাওয়ার ঘোষণাটি দেবেন। সুড়ঙ্গ পথে পত্রিকাসমূহের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলেন। বহুমাত্রিকের জন্মদিনে পত্রিকাগুলো যদি কূটপত্র না ছাপে, বহুমাত্রিকের দুনিয়ার আগমন ব্যর্থ হয়ে যায়। ঢাকায় একটি দৈনিক পত্রিকার মালিকদের সঙ্গে একদিন দুপুরবেলা আমার অফিসে হাজির। আমি তাকে বললাম, আপনি অসময়ে এলেন যে? আপনি তো সন্ধ্যার পরেই আসেন। তিনি বললেন, ভাই, মুশকিলে পড়ে গেছি। আমি বললাম, মুশকিলের ধরনটা বলেন। তিনি যা বললেন মর্মার্থ এরকম, হুমায়ুন আজাদ বহুমাত্রিক জ্যোতিষ্কে পরিণত হয়েছেন, আর তিনি আমার বন্ধু। আমাকে ধরেছেন জন্মদিনে আমাদের পত্রিকায় তার উপর একটি কূটপত্র প্রকাশ করতে হবে। আমি নিমরাজি ধরনের রাজি হয়েছিলাম, কিন্তু সাহিত্য সম্পাদক এবং তার সহকারীরা বেঁকে বসেছে। কিছুতেই রাজি করাতে পারছি না। এখন হুমায়ুন আজাদ আমার অফিসে যাবেন, তাকে কি বলবো? স্থির করতে না পেরে পালিয়ে চলে এসেছি। অবশ্য ওই পত্রিকায় হুমায়ুন আজাদের উপর কূটপত্র প্রকাশিত হয়েছিল। পাঠক পাঠিকাদের জ্ঞাতার্থে এই কথা আমি অত্যন্ত জোরের সাথে জানাতে চাই যে, উপরে হুমায়ুন আজাদ বিষয়ক যেসব সন্দেশ আমি পরিবেশন করেছি তার প্রত্যেকটি আমি প্রমাণ করতে পারব। হুমায়ুন আজাদ যখন মানবজমিনের সাক্ষাৎকারটিতে আমার সম্পর্কে যা তা মন্তব্য করলেন, প্রথমে ঠিক করেছিলাম আমি কিছু বলবো না। 2-4 দিন ভাবতে চেষ্টা করব। আমার নাম আহমদ সফা নয়, গায়ে লাগবে না। বন্ধুবান্ধবদের কেউ কেউ জোর তাগাদা দিতে থাকলেন, তোমাকে কিছু একটা লিখতে হবে। বন্ধুবান্ধবের অনুরোধ ছাড়াও একটি ভিন্ন রকম তাড়না থেকে আমার প্রতিক্রিয়া লিখে জানাবার তাগিদ বোধ করছিলাম। আমি একটি উপলব্ধিতে উপনীত হয়েছিলাম। হুমায়ুন আজাদ যত্রতত্র অকারণে আস্ফালন করে বেড়ান, যাকে তাকে হুমকি দেন, এটি শক্তির পরিচয় বহন করে না, এটি তার দুর্বলতার দিক। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের চাইতে অনেক সময় ফাফানো ফোলানো টিউমারকে কোনো সময় অনেক নাদুস নুদুস এবং দৃষ্টিনন্দন দেখায়। হুমায়ুন আজাদ আমাদের সংস্কৃতির ক্ষেত্রে স্বাস্থ্যের নয়, টিউমারের ভূমিকাই পালন করলেন। টিউমার যখন সদর্পে ঘোষণা করে আমি স্বাস্থ্যের চাইতে অধিক শক্তিশালী, আমি স্থির করেছিলাম সেই জিনিসটির প্রতিবাদ না করা কাপুরুষতাকে প্রশ্রয় দেয়। আমি লিখেছিলাম এবং হুমায়ুন আজাদ জবাবে আমাকে তীব্রভাবে গালাগাল দিয়েছেন। গালাগালের কোনো জবাব হয় না, সুতরাং আমিও জবাব দিব না। আমি বিশ্বাস করি ওই গালাগাল তার কাছে ফিরে যাবে। মানবজমিনে তরুণদের প্রেরিত চিঠিপত্রের বয়ান দেখে মনে হচ্ছে সে প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। তারপরেও কিছু বিষয় যদি স্পষ্ট না করি, আমার দায়িত্বটি পুরো পালন করা হবে না। হুমায়ুন আজাদ এক জায়গায় দেখিয়ে দিয়েছেন, আমি আমার এক প্রবন্ধে নিউ ক্যাসলের জায়গায় ড্যান্ডির নাম উল্লেখ করেছি। বাস্তবিকই ওইটা ভুল। লেখার সময় কলমের মুখে এসে গিয়েছিল। গত বছরও হুমায়ুন আজাদ এদিকে আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আমি কথা দিয়েছিলাম পরবর্তী সংস্করণে ঠিক করে দেব। বইটির নতুন সংস্করণ প্রকাশিত হয়নি। ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। তিনি বলেছেন, আমি এনজিও করি। হ্যাঁ, একসময় এনজিওর সাথে যুক্ত ছিলাম, এখন নেই।
আমি তাকে কখনো এনজিওতে বক্তৃতা দিতে ডাকিনি। নারী বইটি ব্যান করার বিরুদ্ধে প্রতিবাদের একটি উদ্যোগ গ্রহণ করতে চেষ্টা করেছিলাম। শুধু নারী নয়, তসলিমার লজ্জা ব্যান করার বিরুদ্ধেও লিখিত প্রতিবাদ করেছিলাম। তসলিমার সঙ্গে অনেক ব্যাপারে আমার আদায় কাজ করার সম্পর্ক, কিন্তু সরকার কারণ না দর্শিয়ে কোনো বই বাজেয়াপ্ত করছে, এটা ঠিক নয়। কোনো বইতে আপত্তিজনক কিছু থাকলে সরকার আদালতে মামলা করে প্রমাণ করুক বইটি বিপজ্জনক, তারপর বাজেয়াপ্ত করার কথা উঠতে পারে। হুমায়ুন আজাদ বলেছেন, আমি টাকার ধান্দায় দেশ বিদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করি। আমি অনেক সামাজিক কাজকর্ম করে থাকি। কাজের জন্য টাকার প্রয়োজন হয়। আমার নিজে বেঁচে থাকার জন্য বা আমার পরিবারের কারো কাছ থেকে টাকা নিই না। তিনি বলেছেন, শিল্পী সুলতানকে নিয়ে আমি ব্যবসা ফেদে বসেছি। তার মতো অশ্লীল মানুষ 14 পুরুষের ইতিহাসে মলত্যাগ ছাড়া অন্য কোনো ত্যাগের দৃষ্টান্ত নেই। তার পক্ষে এছাড়া আর কী বা বলা সম্ভব? হুমায়ুন আজাদ আমার কণ্ঠস্বর, চেহারা এগুলোকেও তার রচনার বিষয়বস্তু করেছেন। কি করব, চেহারা তো বদলানো যায় না। চট্টগ্রামে আমার বাড়ি, আমার উচ্চারণে চাটগেয়ে টান থাকবেই। সেজন্য কেন আমি লজ্জিত হব বা অপ্রস্তুত বোধ করব? আমি হুমায়ুন আজাদের চেহারাটির এবং বাচনভঙ্গিটির দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করব। হাতের কাছে তুলি থাকলে একে দেখিয়ে দিতাম। কান দুটো একটু দীর্ঘ করে দিলে অবিকল জার্মান শেপার্ডের মতো দেখাবে। স্বভাব চরিত্র সেরকম, কিন্তু চশমা জোড়া নিয়ে মুশকিলে পড়ে গেছি। আর হুমায়ুন আজাদের কণ্ঠস্বর একটা নমুনা দিতে চেষ্টা করি। পাঠক, আপনি একটি রাবারের বলে ছেদা করে পানি ঢোকান এবং চাপ দিন। চিরচির করে পানি বেরিয়ে আসার সময় একটা ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ পাবেন। তার সঙ্গে মেশান দেয়ালে প্যারেক টোকার আওয়াজ। দুইয়ে মিলে যে অমৃতময় ধ্বনি এবং স্বরতরঙ্গ সৃষ্টি হবে, সেটাই হুমায়ুন আজাদের কণ্ঠস্বর। কিছুক্ষণ কান পেতে শুনে দেখবেন কানের পর্দায় তালা ধরে যাবে। কথার মধ্য থেকে যে দুর্গন্ধ নির্গত হয়, তার কিছুটা দুর্লভ অভিজ্ঞতাও আপনার হবে। হুমায়ুন আজাদ বলেছেন, আমি ছাত্র থাকার সময় ডক্টর আহমদ শরীফ এবং সিরাজুল ইসলাম চৌধুরীর বাড়িতে ফ্যান খেয়ে মানুষ হয়েছি। তারপর ওনাদের ল্যাং মারতে আরম্ভ করেছি। আমি যদি তাদের বাড়িতে ফ্যান খেয়ে মানুষ হতাম, তাহলেও আমি অগৌরবের কিছু মনে করতাম না। মানুষকে তো কোনোভাবে বাঁচতেই হয়। এখন কথা হলো, ডক্টর চৌধুরী এবং ডক্টর শরীফ এ ব্যাপারে কী বলবেন? এক সময়ে তাদের স্নেহ আমি পেয়েছি। আমার ধারণা তারা এখনও আমাকে স্নেহ করেন। কারো স্নেহ পেলে তার সঙ্গে দ্বিমত পোষণ করা বা বিরোধিতা করা যাবে না কেন? ডক্টর শরীফ বা ডক্টর চৌধুরীর সঙ্গে আমার অনেক বিষয়ে মতের মিল হবে না। তারপরেও আমি জোর দিয়ে বলবো, মানুষ হিসেবে আমার ইন্টিগ্রিটিকে অবশ্যই তারা শ্রদ্ধা করবেন। জীবনে আমি ছোটো কাজ বিশেষ করিনি। ছাত্রের প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা প্রদর্শন করার ঔদার্য তারা হারিয়ে বসেননি। মুশকিলের ব্যাপার হলো, হুমায়ুন আজাদ সবখানে তার নিজের ইমেজটাই স্থাপন করতে চান। হুমায়ুন আজাদ বলেছেন, টাকার লোভে আমি রাজ্জাক সাহেবকে অভিভাবক বানিয়েছি। রাজ্জাক সাহেব তো আমার অভিভাবকই, এ নিয়ে আমি রীতিমতো গর্ব করি। কিন্তু রাজ্জাক স্যারের টাকা কোথায়? তিনি তো আধমরা দেহটা নিয়ে বাতুসপুত্রের বাড়িতে আশ্রিতের মতো থাকেন। হুমায়ুন আজাদের কাছে প্রথম শুনলাম রাজ্জাক সাহেবের অনেক টাকা আছে। তিনি আরও বলেছেন, যদ্যপি আমার গুরু বইটি লিখে স্যারকে আমি ডুবিয়েছি। স্যার আমাকে ওই ডোবানোর অধিকারটুকু দিয়েছিলেন। আমার বইয়ের ত্রুটির দিকটি এই যে, আমি ওনার সম্পর্কে আজাদের মতো কোনো যৌন প্রসঙ্গের অবতারণা করিনি। শুধু রাজ্জাক সাহেব কেন, ডক্টর শরীফও ওদেরও আমি মানসিকভাবে অভিভাবক মনে করি। আমি তো মানুষের বাচ্চা, গরু ছাগলের পেট থেকে তো পড়িনি। মানুষের বাচ্চাকে মানুষের সমাজে বসবাস করতে হলে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, মমতা, ওই সকল মানবিক গুণাবলীকে তো অবশ্যই মান্য করতে হবে।
এখন একজন নগণ্য লেখক হিসেবে আমার নিজস্ব কিছু কথা পাঠক পাঠিকাদের কাছে নিবেদন করতে চাই। শুধু হুমায়ুন আজাদ নয়, অনেকেই লেখক হিসেবে আমার অস্তিত্ব স্বীকার করেন না। যে ধরনের সরকারি বেসরকারি সম্মান শিরোপা লাভ করলে নিতান্ত অকালকুসুমণ্ড অক্ষরজীবী প্রাণীকেও ধরাসরা জ্ঞান করার অধিকার পেয়ে বসে, সে ধরনের ভাগ্য নিয়ে আমার জন্ম হয়নি। আমি নিজেকে হতাশ এবং বঞ্চিতদের একজন ভাবতে অভ্যস্ত হয়ে উঠেছি। ওই মনোভাব ধরে রাখা, এটা একজন সৎ লেখকের জন্য অত্যন্ত মূল্যবান বিষয় মনে করি। ওই বিনীত কিন্তু দৃঢ় মনোভাবের কারণে আমি এই বৈরী পরিবেশেও লেখক অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি। আমার দেশ এবং আমার দেশের মানুষের প্রতি ভালোবাসায় নিরন্তর আমার লেখনীকে চালু রেখেছে। বাংলাদেশের মানুষ এবং বাংলা ভাষার মানুষ পরিমাণে অল্প হলেও আমার বই পড়েন। কেউ কেউ মাঝে মাঝে তারিফও করে থাকেন। সেটাই আমার ক্রমাগত লিখে যাওয়ার প্রেরণার আসল উৎস। এই সময়ের মধ্যে সাহিত্যের নানা শাখায় আমার লিখিত বেশ কিছু বই বাংলাদেশে এবং ভারতে প্রকাশিত হয়েছে। সম্প্রতি একটা উপন্যাস জাপান থেকে প্রকাশিত হয়েছে। এই একই বই আগামী 1 বছরের মধ্যে জার্মান, ইংরেজি, ফরাসি এবং হিন্দি ও সকল প্রধান ভাষায় প্রকাশিত হওয়ার কথা। উচ্চকণ্ঠে জোর দিয়ে কৃতিত্ব দাবি করার ক্ষমতা আমি কোথায় পাব? হুমায়ুন আজাদের গালাগালির ধারা বর্ষণ সহ্য করেও যখন চিন্তা করতে পারি আমাদের দেশ এবং আমাদের ভাষার অস্তিত্ব দেশান্তরে সামান্য হলেও সম্প্রসারিত করতে পেরেছি, অতি দুঃখের মধ্যেও কিছু পরিমাণ সান্ত্বনা খুঁজে পাই। আমার সাধনা পুরোপুরি ব্যর্থ নয়। পাঠক পাঠিকা ভাই বোনেরা, আমাদের ধৈর্যের উপর আমি অনেক অত্যাচার করেছি। আরও একবার সকলের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে এই রচনার এখানেই ইতি টানব। আহমদ ছফা। পাদটীকা হিসেবে শুধু সৈয়দ শামসুল হক সম্পর্কে হুমায়ুন আজাদ কবছর আগে কী বলেছিলেন আর এখন কী বলছেন যাচিয়ে দেখার জন্য হুমায়ুন আজাদের সৈয়দ শামসুল হক সম্পর্কে লেখা একটি রচনার অংশবিশেষ জুড়ে দিলাম। আশা করি পাঠ করে আপনারা একটা পক্ষপাতহীন সঠিক ধারণা গঠন করতে সক্ষম হবেন বলে জেনে রাখা ভালো। সৈয়দ হক, যার লেখার কিছু কিছু অংশ আমার পছন্দ, বাংলাদেশের সবচেয়ে লিঙ্গবাদী লেখক, যার প্রধান প্রেরণা কাম, যিনি নারীকে ভোগ্যপণ্যরূপে ব্যবহারে অক্লান্ত, যিনি আঙুল গোল করে তার ভেতরে আরেক আঙুল ঢুকিয়ে জিক মালুমের গল্প লিখেছেন, যিনি উঠে এসেছেন বাদামতলী থেকে, লিখেছেন আমার অসুখ নাই, নির্ভয়ে করেন, যিনি নারীকে যৌন নিপীড়ন না করে উপন্যাস লিখতে পারেন না। তিনি হাহাকার করেছেন মোল্লার মতো তার নিষিদ্ধ লোবানে এক পাকিস্তানি মেজর বিলকিসকে ধর্ষণ করার আগে মানসিক বলাৎকার করে এভাবে, আমাকে একটা কথা বলো, হিন্দুরা কি প্রতিদিন গোসল করে? নীরবতা। হিন্দু মেয়েদের গায়ে নাকি কটুগন্ধ? নীরবতা। তাদের জায়গাটা পরিষ্কার? নীরবতা। আমি শুনেছি মাদি কুকুরের মতো? সত্যি? নীরবতা। শুনেছি হেরে যাওয়ার পর সহজে বের করে নেওয়া যায় না? নীরবতা। আমাকে কতক্ষণ অভাবে ধরে রাখতে পারবে? পাকিস্তানি মেজর নয়, আসলে লেখকই মানসিক ধর্ষণ করেছেন বিলকিসকে। মগজে পচে যাওয়ার গন্ধে ভরে আছে তার সমস্ত মন্তব্য।